হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশে শিক্ষা ব্যবস্থায় হতে চলেছে আমূল পরিবর্তন। যে নতুন পলিসি নিয়ে এসছে আমাদের সরকার, আমাদের দেশের সরকার, সেই ব্যবস্থাতে হতে চলেছে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় এডুকেশন পলিসি। এই এডুকেশন পলিসি নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী, যেখানে হবে প্রচুর পরিমাণে শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্ট। এই ব্যবস্থায় আমি খুশি, তোমরা খুশি তো? অবশ্যই জানাও আমাদের কমেন্ট বক্সে, ট্রেজার স্টাডির কমেন্ট বক্সে তোমরা জানাও এই নতুন এডুকেশন পলিসি নিয়ে তোমাদের মতামত। এই তোমাদের মতামতেই নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে হয়তো কোনো কিছু। চলো তাহলে শুরু করব আমরা আজকে এডুকেশন পলিসি। নতুন যে এডুকেশন পলিসি আলোচনা করার আগে আমরা আলোচনা করব তা হলো এর ইতিহাস, কিভাবে শিক্ষা ব্যবস্থায় এই মেজর যে চেঞ্জগুলো এসছে সেগুলো নিয়ে। প্রথমেই যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে যাই, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং এই স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। কে ছিলেন? মৌলানা আবুল কালাম। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন কি? আমাদের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে, একটা এডুকেশন সিস্টেমটাকে একটা জায়গায় একটা সুতোতে বাঁধতে চেয়েছিলেন। কি সেই সময় কি করলেন? এই প্রথম ভারতের যে শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আমাদের দেশের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে কি করলেন? একটা সুতোয় বাঁধতে চেয়েছিলেন এবং কি একটা এডুকেশন সিস্টেম তৈরি করার কথা বলেছিলেন প্রথমকে এই মৌলানা আবুল কালাম আজাদ। এই রেসপেক্টে গঠন হলো কি ইউনিয়ন গভর্নমেন্ট। আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো? ইউনিয়ন গভর্নমেন্ট তৈরি করলো। কি প্রথম তৈরি করেছিল? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। কি ইউনিভার্সিটি কি তৈরি করলো? ইউনিভার্সিটি এডুকেশন। 1948 স্বাধীনতা হওয়ার পরে এই সময় 1948 এ কি হলো? কমিশনটা গঠন হলো এবং কাজ করলো 49 পর্যন্ত। আর কি গঠন হলো? সেকেন্ডারি এডুকেশন কমিশন। কি গঠন হলো? সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-53 তে গঠন হলো। কি 52-53 তে গঠন হয়ে গেল কি সেকেন্ডারি এডুকেশন কমিশন এবং গঠন হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। গ্র্যান্ট কমিশন যেটাকে আমরা বলছি ইউজিসি। আমরা বলি ইউজিসি রিকগনাইজ, তাহলে কি ইউজিসি গ্র্যান্ট কমিশন গঠিত হলো 1964 থেকে 66। এটা হচ্ছে কি এই সময় আরো একটি কমিশন যেটা হচ্ছে কোঠারি কমিশন। এগুলো কি জন্য? এই যে তিনটে জিনিস, এই যে এডুকেশন কমিশন গুলো গঠিত হয়েছিল কি কারণে? ডেভেলপ এন্ড মডার্নাইজ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। কি টু ডেভেলপ and modernize India's education system। ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আধুনিকীকরণ করার জন্য এবং ডেভেলপ করার জন্য কি গঠন হলো? এই যে কমিশনগুলো, এগুলো কি করা হলো? এগুলোকে তৈরি করা হয়েছিল ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার জন্য এবং আধুনিক করার জন্য। এবং কি এই সময় জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। এই সময় একটা রিসার্চ এন্ড সায়েন্টিফিক পলিসি গৃহীত করা হলো। কি এবং কি রিসার্চ ফর সায়েন্টিফিক পলিসি অ্যাডপ্টেড। এই যে জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার যখন একটা কি হলো সায়েন্টিফিক পলিসি, কি সেখানে কি করা হলো? সেই রেসপেক্টে হাই কোয়ালিটি যে সায়েন্টিফিক এডুকেশন গুলো, যে আইআইটি, সেগুলো আইআইটি এই সময় কি করা হয়? তৈরি হলো। ক্লিয়ার? এইভাবে আমাদের শুরু হয়ে গেছিল আমাদের কি
আমাদের এডুকেশন ডেভেলপমেন্টের ধারাটা। এবং কি করা হলো 1961 খ্রিস্টাব্দে গঠন করা এনসিইআরটি। কি গঠন করা হলো এনসিইআরটি, ফুল ফর্ম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। একটা কি এটা একটা এনসিইআরটি কি হলো একটা অটোনোমাস ইনস্টিটিউশন। এনসিইআরটি ফুল ফর্ম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা গঠন করা হলো কবে 1961 এ আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অফ জওহরলাল নেহরু। তাহলে এই যে এনসিইআরটি গঠিত হলো, এই এনসিইআরটির কাজটা কি? এই এনসিইআরটি অ্যাডভাইস দেবে স্টেট ইউনিয়নের যে এডুকেশন সিস্টেম এবং স্টেট গভর্নমেন্টের যে কিভাবে প্রমোট করবে এডুকেশন, কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এডুকেশন, সেটা কি করবে? সেটা এই এনসিইআরটি কি করবে? সেটাকে অ্যাডভাইস দেবে কাদেরকে? ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্ট কিভাবে ফর্মুলেট করবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করবে আমাদের এডুকেশন পলিসিটাকে। তাহলে এই এনসিইআরটি কি করবে? ইমপ্লিমেন্ট অ্যাডভাইস দেবে কাদেরকে? স্টেট গভর্নমেন্ট এবং কি সেন্ট্রাল গভর্নমেন্টকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে পলিসিটা। ক্লিয়ার? এই গেল আমাদের কি এনসিইআরটি। এবং যে 1964-1966 এ যে কোঠারি কমিশন গঠিত হয়, কি কমিশন? কোঠারি কমিশন। সেই কমিটি রিকমেন্ডেশনে এই কোঠারি কমিশনের রিকমেন্ডেশনে গঠিত করা হলো এলো কি ফার্স্ট এডুকেশন পলিসি। কি 1964-66 এ 1964 এ যে কোঠারি কমিশন গঠিত হয়েছিল, সেটা তাদের রিকমেন্ডেশনে আমাদের এসেছিল কি ফার্স্ট এডুকেশন পলিসি। কত সালে? 1968 এ। তাহলে আমাদের প্রথম এডুকেশন পলিসি কবে এসেছিল? 1968 এ। তখন কার প্রাইম মিনিস্টার? তখন প্রাইম মিনিস্টার ছিলেন কে? ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধীর প্রাইম মিনিস্টারশিপে প্রথম এডুকেশন পলিসি এলো। কি এই যে প্রথম এডুকেশন পলিসিটা এসেছিল, একটা জিনিস মনে রাখবে, এখানে করা হয়েছিল ইমপ্লিমেন্ট করা হয়েছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে কি একটা ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, যেখানে যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের পশ্চিমবঙ্গে যেমন বাংলা, যে স্টেটে যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারপর থাকবে হিন্দি। এটাকে বলা যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আসছে। কোশ্চেন আসতে পারে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কোন পলিসির মাধ্যমে নিয়ে আসা হয়েছিল? সেটা হচ্ছে ফার্স্ট এডুকেশন পলিসি, যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1968 এ। এবং এই ফার্স্ট যে এডুকেশন পলিসি, সেখানে কি করা হয়েছিল? সেখানে টিচিং সংস্কৃত ল্যাঙ্গুয়েজের এই জিনিসটাকে এনকারেজ করা হবে, যাতে এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা যেটা হেরিটেজ কালচার, সেটা যাতে ইমপ্রুভ করা যায়, তার জন্য তাদের কি করা হবে? এনকারেজ করা হবে। এবং 1968 এ যে এডুকেশন পলিসি আসছে, সেখানে আমাদের ইনক্রিজ করা হলো যে আমাদের ন্যাশনাল ইনকামের 6% এডুকেশন খাতে ব্যয় করা হবে। কত পার্সেন্ট? 6%। তাহলে এই গেল আমাদের ফার্স্ট এডুকেশন পলিসি। কত সালে এলো? সেটা 1968 এ। এরপর আমরা চলে আসব সেকেন্ড এডুকেশন পলিসি বা সেকেন্ড পলিসি অন এডুকেশন। সেকেন্ড এডুকেশন পলিসি বা সেকেন্ড পলিসি অন এডুকেশন 1986 প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী প্রাইম মিনিস্টারশিপে সেকেন্ড যে এডুকেশন পলিসি সেটা এলো। এখানে জোর দেওয়া হলো কি এসসি, এসটি এবং ওমেন এই তিনটে শ্রেণীর উপর কি করা হলো, যাদের এরা এই জায়গাতে মানে এডুকেশন যে ডিসপ্যারিটিসটা যাতে ইকুয়াল হয়, তার জন্য এসসি, এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওমেন এদের উপরে স্পেশাল ভাবে জোর দেওয়া হলো এদের শিক্ষিত করার জন্য। এবং এই সেকেন্ড এডুকেশন পলিসি অপারেশন ব্ল্যাকবোর্ড, এটা খুব ইম্পর্টেন্ট, অপারেশন ব্ল্যাকবোর্ড এটাকে ইমপ্লিমেন্ট করা হলো। কি অপারেশন ব্ল্যাকবোর্ড? এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কি এই অপারেশন ব্ল্যাকবোর্ডের এটা হলো ইমপ্রুভ প্রাইমারি এডুকেশন। অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য কি ছিল? ইমপ্রুভ
প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন ইমপ্রুভ করার জন্য লঞ্চ করলো কি এই সেকেন্ড এডুকেশন পলিসির সময় অপারেশন ব্ল্যাকবোর্ড, এবং এর ফলে কি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কি করা হবে, উন্নত হবে। এবং গান্ধিয়ান ফিলোসফিকে অনুসরণ করে এই সময় গড়ে তোলা হলো কি রুরাল ইউনিভার্সিটি। রুরাল ইউনিভার্সিটি মডেল, যেটা গান্ধিয়ান যে ফিলোসফি, গান্ধীর যে দর্শন সেটাকে ফলো করে কি করা হলো, রুরাল ইউনিভার্সিটি মডেলকে তুলে ধরা হলো। ক্লিয়ার? তাহলে কোশ্চেন আসতে পারে যে রুরাল ইউনিভার্সিটি মডেল ইমপ্লিমেন্ট করা হয়েছিল কোন এডুকেশন পলিসিতে, সেকেন্ড এডুকেশন পলিসিতে। এবং কি এখানে 6% অফ জিডিপি শিক্ষা খাতে কত পার্সেন্ট ব্যয় করা হবে, 6%, যেখানে ফার্স্ট এডুকেশন পলিসি ছিল কি 6% অফ ন্যাশনাল ইনকাম, সেকেন্ড এডুকেশন পলিসিতে হয়ে গেল সেটা 6% অফ জিডিপি। তাহলে এটা কত সালে হলো, 1986 এর সেকেন্ড এডুকেশন পলিসি। আমরা তাহলে দুটো এডুকেশন পলিসি পেলাম, একটা ফার্স্ট 1968 এবং সেকেন্ড 1986। ক্লিয়ার? এরপর আমরা এই যে 1986 এর যে এডুকেশন পলিসি সেটাকে মডিফাই করলো 1992 তে গিয়ে কে, কার প্রাইম মিনিস্টারশিপ, পিভি নরসিমহা রাও। তিনি কি করলেন, এই পিভি নরসিমহা রাও 1992 তে গিয়ে এই 1986 এর যে রাজীব গান্ধীর সময় যে সেকেন্ড এডুকেশন পলিসি সেটাকে মডিফাই করা হলো। কাকে মডিফাই করা হলো, সেকেন্ড এডুকেশন পলিসিটাকে কি করা হলো, মডিফাই করা হলো। এবং কি এখানে এই 1992 তে যে মডিফাইড করা হলো সে সময় প্রাইম মিনিস্টার নরসিমহা রাও। এবং কি পরবর্তীকালে 2005 সালে 2005 এ গেল ইউপিএ গভর্নমেন্ট, যখন প্রাইম মিনিস্টার মনমোহন সিং তিনি গেল কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে এলেন, কি কমন মিনিমাম প্রোগ্রাম কত সালে, 2005 এ কি হলো, কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে এলেন মনমোহন সিং। এবং কি পরবর্তীকালে 1986 এর ওই 1986 এর যে সেকেন্ড এডুকেশন পলিসি এবং কি 1990 এর প্রোগ্রাম অফ অ্যাকশন, এই কি করলো, একটা নতুন ভাবে লঞ্চ করা হলো। এবং কি যাতে শিক্ষা ব্যবস্থা নতুন ভাবে তিনটে এক্সাম নিয়ে আসা হলো, যেগুলো জয়েন্ট এন্ট্রান্স, AIEEE, তারপর JEE এবং স্টেট লেভেল দিয়ে জয়েন্ট, তিনটেকে কি করা হলো, নিয়ে আসা হলো কত সালে, 2001 এ। কোন এডুকেশন পলিসির দ্বারা, সেকেন্ড এডুকেশন পলিসি, এবং তার সাথে প্রোগ্রাম অফ অ্যাকশন যেটা মডিফাইড করেছিল নরসিমহা রাও, এর ভাবে নিয়ে আসা হলো 2001 এ। এই যে জয়েন্ট যেটা ইঞ্জিনিয়ারিং এডমিশনের ক্ষেত্রে AIEEE, JEE এবং তাছাড়া স্টেট লেভেল। ক্লিয়ার? এই ছিল আমাদের সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এখানে কোশ্চেন আসতে পারে যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে হয়, 1986, প্রাইম মিনিস্টার কে, রাজীব গান্ধী। এবং কি মডিফাইড সেকেন্ড এডুকেশন পলিসি মডিফাই কবে হয়, 1992 তে, পিভি নরসিমহা রাও এর সময়। এবং কি কমন মিনিমাম প্রোগ্রাম লঞ্চ হয় কবে, 2005 এ। প্রাইম মিনিস্টার কে ছিলেন, মনমোহন সিং। এবং এই যে জয়েন্ট এন্ট্রান্স ব্যবস্থা প্রথম লঞ্চ হয়েছিল কত সালে, 2001 এ। কোন এডুকেশন পলিসির দ্বারা, সেকেন্ড এডুকেশন পলিসি 1986 এর দ্বারা। ক্লিয়ার? এই ছিল আমাদের আগের যে দুটো এডুকেশন পলিসি, এটা। তাহলে এরপর আমরা যেটা আসবো সেটা হলো আমাদের নতুন যে এডুকেশন পলিসি লঞ্চ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই যে নিউ এডুকেশন পলিসি, এটা কি, দেখো এখানে প্রথম যখন 2014 এ বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিল সেখানে কিন্তু বলাই ছিল কি এই নিউ এডুকেশন পলিসির কথা। তাহলে বিজেপি ম্যানিফেস্টো যেটা প্রকাশ করেছিল 2014 এ, সেখানে কি বলা হয়েছিল, এই বিজেপি ম্যানিফেস্টো যেটা প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল নতুন এডুকেশন পলিসির কথাটা। তাহলে বিজেপি সরকার যখন ক্ষমতায় এলো
তারা এসেই 2015 এ এইচআরডি মিনিস্টার হলেন কে? এইচআরডি মিনিস্টার হলেন স্মৃতি ইরানি। তিনি যখন এইচআরডি মিনিস্টার ছিলেন, যেটা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক আমরা বলতাম, সেটাকে তিনি যখন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেন, তিনি একটা কমিশন গঠন করলেন। কি? ফর্মড এ কমিশন। তিনি একটা কমিশন গঠন করলেন। কার নেতৃত্বে? টিএসআর সুব্রমণিয়াম। টিএসআর সুব্রমণিয়াম। টিএসআর সুব্রমণিয়ামের নেতৃত্বে চেয়ারম্যানশিপে একটি কমিটি গঠন করলেন। এবং সেই যে কমিটি, এই যে কমিটিটা গঠন করার 2015 এ স্মৃতি ইরানি এই যে গঠনটা করেছিলেন টিএসআর সুব্রমণিয়ামের নেতৃত্বে যে কমিটিটা গঠন করলেন, তারা রিপোর্টটা সাবমিট করলো 7th মে। কবে? 7th মে 2016 এ রিপোর্ট সাবমিট করলো। রিপোর্ট সাবমিটেড। কি করলো? এই যে টিএসআর সুব্রমণিয়ামের নেতৃত্বে যে কমিটিটা গঠন হয়েছিল, তারা কি করলো? রিপোর্টটা সাবমিট করলো। কবে? 7 মে 2016। এবং তারা কি কি রিকমেন্ডেশন দিল? তাদের রিকমেন্ডেশন ছিল কোয়ালিটি অফ এডুকেশনকে ইমপ্রুভ করতে হবে। রিকমেন্ড improve quality of। মেন যে তিনটে রিকমেন্ডেশন ছিল, তার প্রথমেই ছিল কি? ইমপ্রুভ কোয়ালিটি অফ এডুকেশন। সেকেন্ড কি? ক্রেডিবিলিটি। কি সেকেন্ড কি বলছে? ক্রেডিবিলিটি অফ এডুকেশনের কথা বলেছিল। এবং তাদের থার্ড, তাহলে ইমপ্রুভ কোয়ালিটি অফ এডুকেশন, credibility of education, third addressing the gap of implementation, addressing the gap of কি এবং কি যে ইমপ্লিমেন্টেশনের যে গ্যাপটা, এই তিনটে কথা তারা রিকমেন্ড করেছিল। কারা? এই যে টিএসআর সুব্রমণিয়ামের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, তাদের রিকমেন্ডেশন কি ছিল? প্রথমে কোয়ালিটি অফ এডুকেশনকে ইমপ্রুভ করতে হবে, ক্রেডিবিলিটি অফ এডুকেশন এন্ড অ্যাড্রেসিং দ্য গ্যাপ অফ ইমপ্লিমেন্টেশন। এই কথাগুলো, এই তিনটে তাদের মেন রিকমেন্ডেশন ছিল। কাদের? এই টিএসআর সুব্রমণিয়াম যে রিপোর্টটা সাবমিট করেছিল 7 মে 2016 এ, তাদের মেন রিকমেন্ডেশন ছিল এটা। ক্লিয়ার? তারপর কি হলো? তারপর আবার একটি কমিটি গঠন করা হলো। একটা নিউ কমিটি। ওই রিপোর্টটি সাবমিট করার পর, সুব্রমণিয়ামের যে রিপোর্ট, তারপর সাবমিট করার নতুন একটি কমিটি গঠন করা। কার নেতৃত্বে? কে কস্তুরীরঙ্গম। কে কস্তুরীরঙ্গম। এই কে কস্তুরীরঙ্গমের চেয়ারম্যানশিপে 9 জন মেম্বারের একটা কমিটি গঠন করা হলো। কয়জন মেম্বার ছিল? মেম্বার ছিল 9 জন। মেম্বার হচ্ছে 9। এই 9 জন মেম্বার নিয়ে একটি কমিটি গঠন করা। তার চেয়ারম্যানকে, তার চেয়ারম্যান ছিলেন কে কস্তুরীরঙ্গম। এবং এই কে কস্তুরীরঙ্গমের চেয়ারম্যানশিপে যে কমিটি তারা ড্রাফট করলো নতুন যে এডুকেশন পলিসি, drafted education policy 2019 সালে যে তারা কি করলো? নতুন যে এডুকেশন পলিসি ড্রাফট করলো 2019 সালে। এবং এটা যেটা 2019 এ ড্রাফট করা হয়েছিল, সেটা 2020 সালের 29 জুলাই ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো।
ক্যাবিনেট অ্যাপ্রুভড কবে করলো 29 জুলাই 2020, যেটা হচ্ছে আমাদের কি নিউ এডুকেশন পলিসি। ক্লিয়ার? এরপর আমরা যেটাতে আসবো সেটা যে মেজর চেঞ্জ গুলো হয়েছিল, মেজর চেঞ্জ গুলো এসেছে নিউ এডুকেশন পলিসিতে। মেজর চেঞ্জেস, মেজর চেঞ্জেস গুলো কি? প্রথমে যেটা আসবো এইচআরডি মিনিস্টার, যে পদটা ছিল এইচআরডি মিনিস্টার রিনেমড অ্যাজ এডুকেশন মিনিস্টার। তাহলে যেটা আমাদের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিল সেটা কি হয়ে গেল শিক্ষামন্ত্রী। তাহলে এইচআরডি যে মিনিস্টার পদটা সেটা থাকলো না, নতুন পদ কি হলো এডুকেশন মিনিস্টার। ক্লিয়ার? এবং জিডিপি, যেটা জিডিপি ইন এডুকেশন ইনক্রিজড কততে হলো 6%, 6% অফ জিডিপি কি করা হবে এডুকেশনের ক্ষেত্রে ব্যয় করা হবে। সেকেন্ড চেঞ্জেস। আর কি চেঞ্জেস? যেটা গ্রাস এনরোলমেন্ট রেশিও, যেটা গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা ইনক্রিজ বাই 50%। কত সালের মধ্যে 2035 টার্গেট নেওয়া হলো কি গ্রস যেটা রেশিও, গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা কত করা হবে 50%। কত সালের মধ্যে 1935 এর মধ্যে। তাহলে মেজর চেঞ্জেস কি হলো? কোন বিষয়ের প্রথম যেটা পেলাম কি এইচআরডি মিনিস্টারকে সেটা রিমুভ, এইচআরডি মিনিস্টারটা রিনেম হলো কি এডুকেশন মিনিস্টার। এবং শিক্ষা খাতে ব্যয় ইনক্রিজ করে হলো 6%, জিডিপি 6% হবে শিক্ষা খাতে এডুকেশনের ক্ষেত্রে ব্যয় করা হবে। এবং কি ফোকাস করা হবে কি গ্রস এনরোলমেন্ট রেশিওতে, গ্রস এনরোলমেন্ট, গ্রস এনরোলমেন্ট রেশিওতে কি করা হবে ফোকাস করা হবে। এবং 2035 এর মধ্যে সেটা কততে নিয়ে যাওয়া হবে 50% এ। ক্লিয়ার? এবং এই যে নিউ এডুকেশন পলিসিটা স্টুডেন্টদের যাতে যে ডাইনামিক চেঞ্জটা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এবং ভোকেশনাল এই জিনিসগুলো মানে কি তাদের নজর দেওয়া হবে। মানে কি একজন যে ভোকেশনালে পড়ছে, যে একাডেমিক নিয়ে পড়ছে, এই জিনিসগুলোকে প্রত্যেকটাকে সমমান দেওয়া হবে। তাহলে কি এই যে তাহলে মেন লক্ষ্য কি এই যে নিউ এডুকেশন পলিসি, এই নিউ এডুকেশন পলিসির লক্ষ্যটা কি ডাইনামিক চেঞ্জ। এই আমাদের যে এক্সিস্টিং সিস্টেম, যে এখন যে সিস্টেম আছে তার মধ্যে বিভৎস একটা চেঞ্জ হয়ে গেল, ডাইনামিক চেঞ্জ হয়ে গেল এই নতুন এডুকেশন পলিসিতে। এবং কি এবং এখানে একাডেমিক, ভোকেশনাল এবং কারিকুলাম যে অ্যাক্টিভিটি সেগুলোকে একই মান দেওয়া হবে, সমমান দেওয়া হবে। ক্লিয়ার? এবং মেন ফোকাস থাকবে ছাত্রদের যে দিকটাতে ইন্টারেস্ট সেই জিনিসটা নিয়ে কেউ স্কিল ডেভেলপমেন্ট করবে, কেউ যদি ভালো খেলাধুলা করে তাকে ওই জায়গাটাকে ডেভেলপমেন্ট করা হবে, মানে স্পোর্টস এডুকেশন। এবং কি যার যে জায়গাটাতে ইন্টারেস্ট, কারো ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্ট, কেউ আমরা ট্রেডিশনাল লাইনে পড়তে চাই, মানে সেইভাবে তাকে কি করা হবে ডেভেলপ করা হবে। এবং এমনভাবে এই এডুকেশন পলিসিটা নিয়ে আসা হয়েছে সেটাকে মেন জিনিসটা হলো কি স্কুল কলেজ থেকে বেরিয়েই সে যাতে মানে কাজের জগতের জন্য তৈরি হতে থাকে, স্কুল কলেজে পাস আউট সে যাতে একটা কাজের জগতে প্রবেশ করতে পারে, এই জিনিসটাই করা হয়েছে এই নিউ এডুকেশন পলিসিতে। চলো তাহলে এই যে নিউ এডুকেশন পলিসি এটা নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করতে যাব। তাহলে আমরা আগে দেখে নেব আমাদের যে একাডেমিক স্ট্রাকচারটা রানিং স্ট্রাকচার, মানে যেটা এখন আছে সেই স্ট্রাকচারে কি হচ্ছে, যেটা আমাদের এক্সিস্টিং স্ট্রাকচার বা এক্সিস্টিং একাডেমিক, যে এক্সিস্টিং একাডেমিক স্ট্রাকচার সেই মডেলটা কি 10+2। এই মডেল আমরা সবাই এখন যারা পড়াশোনা করছে বা করেছি T10+2 মডেল। তাহলে এই যে 10+2 প্রথম আমরা দেখো 10 ইয়ার্স আমরা 1 থেকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, ক্লাস 1 থেকে 10 যেখানে ফার্স্ট মাধ্যমিক এক্সাম প্রথম বোর্ড এক্সাম দিচ্ছি, তাই তো
সেখানে এজ কত থাকছে, এখানে এজ গ্রুপটা থাকছে 6 to 16 ইয়ার্স। কত? 6 to 16 ইয়ার, 6 থেকে 16 বছর। আমরা তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, একটা পেয়ে গেলাম। এবং এই যে 10 + 2 মডেলের 10 ইয়ার, এবং 2 ইয়ার যেটা 16 থেকে এজ গ্রুপ কত থাকছে, 16 থেকে 18, এই জায়গাটা। তাহলে আমরা এই জায়গায় 10 + 2, তাহলে এটা ছিল আমাদের এক্সিস্টিং মডেল। তাহলে আমরা এবার নিউ মডেল চলে যাব। তাহলে নিউ যে মডেলটা, নিউ একাডেমিক যে স্ট্রাকচারটা, সেটা কিভাবে আসছে? নিউ একাডেমিক স্ট্রাকচারটা কিভাবে আসছে? 5 + 3 + 3 + 4। দেখো আমরা এটা ভাগ করে অবশ্যই দেখাবো। 5 + 3 + 3 + 4। তাহলে প্রথমে আমরা চলে আসব প্রথমের যে 5 ইয়ার্স। তাহলে এই যে প্রথমের 5 বছরটা, এটা আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স, আর একটা হচ্ছে 2 ইয়ার্স। তাহলে এই যে প্রথম 3 বছর, প্রথম এখানে কি হবে, এখানে মেইনলি অঙ্গনওয়াড়ি, এখানে এজ গ্রুপটা থাকবে 3 থেকে 6, এবং এখানে এজ গ্রুপটা থাকবে 6 থেকে 8। তাহলে এই যে দুটো ভাগ, এখানে কি করা হচ্ছে, এই যে প্রথম যে স্টেজটা, এই স্টেজটাকে বলা হচ্ছে কি ফান্ডামেন্টাল স্টেজ। এই যে প্রথম 5 বছর, এটাকে বলা হচ্ছে কি ফান্ডামেন্টাল স্টেজ। তাহলে এই যে ফান্ডামেন্টাল স্টেজ, এই ফান্ডামেন্টাল স্টেজের টোটাল এজ গ্রুপটা থাকছে কত, 3 থেকে 8 পর্যন্ত থাকছে কি এই ফান্ডামেন্টাল গ্রুপের ক্ষেত্রে। তাহলে এই যে এখানে এজ গ্রুপটা থাকছে কত, 3 থেকে 8, এটা হচ্ছে এজ। 5 বছরের মধ্যে 3 থেকে 8 থাকছে। তাহলে প্রথম 3 ইয়ার্স কি 3 থেকে 6। এখানে কি হচ্ছে, এখানে মেইনলি অঙ্গনওয়াড়ি, মেইনলি এই যে প্রথম 3 বছর মেইনলি যে জায়গায় অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল বা প্লে বা অ্যাক্টিভিটি বেসড প্লে স্কুল, এই যে জায়গাতে কি করা হবে, মেইনলি অ্যাক্টিভিটি বা প্লে বেসড বা অঙ্গনওয়াড়ি, এই জায়গাটাতে কি করা হচ্ছে অঙ্গনওয়াড়ি বা এই জায়গাটাতে জোর দেওয়া হবে 3 থেকে 6 বছর। এবং পরের যে 2 বছর ক্লাস 1 এবং 2, এখানে কি করা হবে, এই জায়গাটাতে মেইনলি গ্লোবাল যে স্ট্যান্ডার্ড, ফান্ডামেন্টাল অ্যাজ পার দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড, এই শিক্ষাটা এখানে নিয়ে আসা হবে। তাহলে এই গেল কি আমাদের প্রথম 5 বছর। এরপরে চলে আসবো সেকেন্ড যে 3 ইয়ার্স, এখানে কি বলা হচ্ছে, এখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত পড়বে একজন বাচ্চা। কত? ক্লাস 3 থেকে 5। তাহলে 3 থেকে 5, ক্লাস 3 থেকে 5 থাকছে। এবং এখানে এজ গ্রুপ থাকছে কত, এজ গ্রুপ থাকছে 8 to 11, 8 থেকে 11 বছরের বাচ্চা এখানে পড়াশোনা করবে। এবং এখানটাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এবং কি তাহলে এখানে কি করা হবে, এখানে তাদের অ্যাক্টিভিটি গুলো এবং তাদের যে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, তাদের এখান থেকে শুরু হবে তাদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম লার্নিং। কোথায় শুরু হচ্ছে, ক্লাস 3 থেকে 5 এ, যেখানে কত থাকছে 8 থেকে 11। ক্লিয়ার? এবং এরপর যেটা করেছে কি 3, পরের 3, এখানে কি ক্লাস 6 to 8 কি করা হচ্ছে, ক্লাস 6 to 8, 6 থেকে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। এবং এখানে এই যে লার্নিংটাকে, এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং। এটা কি বলা হচ্ছে, এক্সপেরিমেন্টাল লার্নিং। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল লার্নিং, এখানে কি হচ্ছে, এখানে জোর দেওয়া হবে সায়েন্স, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, এই জায়গাগুলোকে। এটা মিডল স্টেজ যেটা, এখানে কি করা হচ্ছে, এই মিডল স্টেজে গিয়ে এই জিনিসগুলোর উপর জোর দেওয়া হচ্ছে, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, আর্টস, এই ব্যাপারগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। কোন, এই যে প্লাস এখানে 3 থেকে। এবং এরপর এই যে লাস্ট 4, ক্লাস 9 থেকে 12, ক্লাস 9 থেকে 12, এখানে কি করা হচ্ছে, এখানে মাল্টি ডিসিপ্লিনারি পড়ানো হচ্ছে। এবং কি প্রত্যেক গ্রেটার ক্রিটিক্যাল, তাদের যে থিঙ্কিং পাওয়ার, তাদের যে ফ্লেক্সিবিলিটি, তাদের যে চয়েস অফ সাবজেক্ট। আমরা কি করতাম, আমরা এখন
যে সায়েন্সে পড়ে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়ে আমাদেরকে সায়েন্স পড়তে হয়, আর্টস পড়লে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স এগুলো নিয়ে তাকে আর্টস পড়তে হয়। তাহলে কিন্তু এরপর এখনের ক্ষেত্রে এটা থাকবে না, কেউ ম্যাথ নিতে পারে সাথে হিস্ট্রি নিতে পারে। ক্লিয়ার? এই গেল আমাদের কি বিভিন্ন ভাগগুলো। তাহলে মেজর চেঞ্জেস কি কি এসছে এখানে, যে চেঞ্জগুলো এসছে ক্লাস 6 থেকে একজন বাচ্চাকে কি করা হবে, কোডিং শেখানো হবে। যা এই যে কোডিং শেখানো হবে 6 এর বাচ্চাকে, যা কিন্তু চায়না থেকে অনেক আগের থেকে এটা কিন্তু চালু আছে। এবং কি মাতৃভাষায় যদি শিক্ষা দেওয়া হয় তাহলে কি হবে, বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে জিনিসটা। তার জন্য কি মাতৃভাষায় শিক্ষার উপরে জোর দেওয়া হবে। তাহলে ফার্স্ট চেঞ্জেস কি, ক্লাস 6 এর একজন বাচ্চাকে কোডিং, এই যে ক্লাস 6 এর যে বাচ্চাগুলো তাদেরকে কোডিং শেখানোর উপর জোর দেওয়া হবে এবং কি মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হবে। যা অলরেডি কিন্তু ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সেখানে কিন্তু অলরেডি এই সিস্টেমটা আছে, মাতৃভাষায় শিক্ষা। যে যার মাতৃভাষায় পড়াশোনা করো তাহলে কি হবে, তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আমাদের মাতৃভাষা বাংলা, তাহলে আমরা কিন্তু বাংলাতে যদি আমাদেরকে পড়ানো হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারবো। ক্লিয়ার? এবং কি থার্ড চেঞ্জেসটা কি, যে রিপোর্ট কার্ডটা বানানো হবে সেই রিপোর্ট কার্ডটা হবে কম্প্রিহেনসিভ বেস। কম্প্রিহেনসিভ বেস বলতে কি, যেখানে স্কিল এবং ক্যাপাবিলিটি, স্কিল তোমার যে পড়াশোনার স্কিল এবং ক্যাপাবিলিটি সব কিছু নিয়ে রিপোর্ট কার্ড, সেখানে একাডেমিক থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি সব কিছু নিয়েই কিন্তু তৈরি হবে কি রিপোর্ট কার্ড। ক্লিয়ার? এটা কিন্তু এই যে চেঞ্জেস, এই যে মেজর চেঞ্জেস গুলো এসেছিল স্কুল লেভেলে। এবং এইচএস লেভেলে কি কি চেঞ্জেস এলো, তাহলে এইচএস লেভেলে কি কি চেঞ্জ এলো আমরা দেখবো। দেখো এইচএস লেভেলে যে চেঞ্জগুলো হলো, সিঙ্গেল রেগুলেটরি সিস্টেম, কি সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন, যেখান থেকে কিন্তু লিগাল বা ডাক্তারি এই জায়গাটা থাকবে না। তাহলে ফার্স্ট যে চেঞ্জ এটা সিঙ্গেল রেগুলেটর হায়ার এডুকেশনের ক্ষেত্রে। সেকেন্ড কি হলো, এমফিলকে কিন্তু বাদ দেওয়া হলো এবং কি ফ্লেক্সিবিলিটি অফ সাবজেক্ট চলে এলো। ফ্লেক্সিবিলিটি সাবজেক্ট বলতে কি চয়েসের ক্ষেত্রে, আমি যেটা বললাম একটু আগে তোমাদের, ম্যাথ সাথে হিস্ট্রি যেটা আগে নেওয়া যেত না, এটা এখন কিন্তু পড়া যাবে। এটা গেল কি এইচএস বা হায়ার সেকেন্ডারি বা হায়ার স্টাডির ক্ষেত্রে এই জিনিসটা চলে এলো। এবং এরপর হোলিস্টিক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, যেটা বলা হচ্ছে কি হোলিস্টিক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এই যে হোলিস্টিক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এখানে কি হলো, এখানে মেইনলি হোলিস্টিক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এটা হচ্ছে মানে 3 or 4 years মাল্টিপল এক্সিস্ট অ্যান্ড মাল্টিপল এন্ট্রি। মাল্টিপল এক্সিস্ট হবে, যে কোনো জায়গায় কেউ হয়তো বেরিয়ে গেল, ধরো 2 বছর 3 বছর পড়ার পর হয়তো কেউ পড়াশোনা ছেড়ে অন্য একটা কাজের জন্য বেরিয়ে গেল, আবার কি হলো সে কিন্তু পরবর্তীকালে যে জায়গাতে শেষ করেছিল সেই জায়গা থেকে এসে শুরু করতে পারবে। তাহলে ফ্লেক্সিবল কারিকুলাম, ভোকেশনাল সাবজেক্ট এবং ইন্টারডিসিপ্লিন কম্বিনেশন অফ সাবজেক্ট, এটা হোলিস্টিক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এটা নিয়ে আসা হলো। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সংস্কৃতকে কি করা হবে, অফার করা হবে এবং সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল রাখা হবে। এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সংস্কৃত কিন্তু প্রত্যেককে অফার করা হবে এবং কি ল্যাঙ্গুয়েজ অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেগুলোও কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। আর তাছাড়া কি করা হলো, এটা ল্যাঙ্গুয়েজ গেল। এবং এরপর আমরা যেটা আসবো একাডেমিক ব্যাংক ক্রেডিটস। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস যদি কোনো স্টুডেন্ট মাঝপথে ছেড়ে দিয়ে চলে যায়, যে জায়গাতে শেষ করবে সেই জায়গাতে এসে আবার শুরু করতে পারবে। ক্লিয়ার? এবং এরপর আসবো আমরা মেরু। লঞ্চ করা হলো কি মেরু। মেরু বলতে কি, যে এম ফর কি মাল্টিডিসিপ্লিনারি। এম ফর মাল্টিডিসিপ্লিনারি, ই ফর কি এডুকেশন। তাহলে এম ফর মাল্টিডিসিপ্লিনারি, ই ফর এডুকেশন, আর ফর রিসার্চ
এবং ইউ ফর কি, ইউ ফর ইউনিভার্সিটিজ। তাহলে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ, এটা কি বলা হচ্ছে মেরু। তাহলে কি এটাকে ইমপ্লিমেন্ট, এটা কি করা হবে, সেট করা হবে কাদের জন্য, আইআইটি এবং আইআইএম এর জন্য। কি তাহলে মেরু সেট আপ করা হবে, ক্লিয়ার। এবং কি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এস্টাবলিশ করা হবে, কি ন্যাশনাল রিসার্চ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন কি হবে, তৈরি করা হবে অ্যাজ এন অ্যাপেক্স বডি। এই ন্যাশনাল রিসার্চ এটা কি করা হবে, অ্যাজ এন অ্যাপেক্স বডি, একটা নিজস্ব বডি হিসেবে কি করা হবে, তৈরি করা হবে। কি জন্য, রিসার্চ কালচার এবং উচ্চ শিক্ষায় যে রিসার্চ কালচার সেটার জন্য। এবং কি করা হবে, এবং HECI, এই যে HECI এর ফুল ফর্ম কি, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এটা কি করা হবে, সেট আপ করা হবে। তাহলে HECI কি করা হবে, সেট আপ করা হবে। তাহলে কি কি সেট আপ হচ্ছে, মেরু সেট আপ হচ্ছে, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন সেট আপ হচ্ছে, HE সেট আপ হচ্ছে। এই HECI কিসের জন্য, এটা হচ্ছে পুরো পুরো এডুকেশন সিস্টেমটা, এটা কি অ্যাজ একটা সিঙ্গেল আমব্রেলার মধ্যে, একটা সিঙ্গেল এই HECI এর মধ্যে পুরো HECI হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, মানে পুরো যে এডুকেশন সিস্টেম একটা আমব্রেলা, সিঙ্গেল আমব্রেলা বডি বলা হচ্ছে এটা। এবং এই যে HECI, এই HECI এর জন্য চারটে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তৈরি করা হচ্ছে, NHERC, GEC, HEGC এবং NSC। তাহলে কি HECI, এই যে HECI যে করা হচ্ছে, এটা কি জন্য করা হচ্ছে, ফর রেগুলেশন। HECI চারটে ভাগ বললাম, HECI চারটে ভাগ, প্রথমে আমরা আসবো NHERC, এটা কিসের জন্য, ফর রেগুলেশন। তাহলে এই একটা বডি, চারটে মেনলি ইন্ডিপেন্ডেন্স স্বশাসিত সংস্থা তৈরি করা হয়েছিল। একটা ফার্স্ট হলো NHERC, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, N ফর ন্যাশনাল, H ফর হায়ার, E ফর এডুকেশন, R ফর রেগুলেটরি, C ফর কাউন্সিল। সেকেন্ড কি GEC, সেকেন্ড পেলাম কি GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল, এটা কিসের জন্য, ফর স্ট্যান্ডার্ড সেটিং, ফর স্ট্যান্ডার্ড সেটিং। তাহলে GEC ফুল ফর্ম কি, জেনারেল এডুকেশন কাউন্সিল ফর স্ট্যান্ডার্ড সেটিং। এবং থার্ড কি HEGC, HEGC এর ফুল ফর্ম কি, হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল, এটা কিসের জন্য, এই HEGC এটা হচ্ছে ফর ফান্ডিং এর জন্য, ফর ফান্ডিং। এবং লাস্ট যেটা আসবো সেটা হলো NAC, NAC কি, স্বীকৃতি দেবে, অ্যাক্রিডিটেশন, ফর অ্যাক্রিডিটেশন, অ্যাক্রিডিটেশন কে দেবে, স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি করা হবে কি, NAC। তাহলে এই যে এই চারটে সংস্থা কার আন্ডারে, HECI এর আন্ডারে। কার কি কাজ দেখো, NHERC রেগুলেশন, স্ট্যান্ডার্ড সেটিং হচ্ছে GEC, ফান্ডিং এর জন্য HEGC এবং অ্যাক্রিডিটেশনের জন্য NAC। ক্লিয়ার, এই গেল তাহলে আমাদের মেন যে ওয়ান আমব্রেলা, যেটা বলা হচ্ছে একটা আমব্রেলা বডি, তার আন্ডারে চারটা স্বশাসিত সংস্থা। ক্লিয়ার, এরপর যেটা আসবো টিচারদের ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে। Changes for the teacher.
টিচারদের ক্ষেত্রে প্রথম কি জানিয়েছে, একটা নতুন কম্প্রিহেন্সিভ একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার, যেটাকে বলা হচ্ছে NCFTE। কি বলা হচ্ছে NCFTE, ফুল ফর্ম কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, যেটা ফর্মুলেট করছে কারা, ফর্মুলেটেড বাই NCTE। NCTE ফর্মুলা কি, ন্যাশনাল কমিশন কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কি করছে, যেটাকে ফর্মুলেট করছে কি NCFTE। এর ফুল ফর্ম কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। এটা কি করছে, ফর্মুলা তৈরি করছে কারা, NCTE। কাদের সাথে কনসালটেশন করে, NCERT সাথে আলোচনা করে NCFTE এটাকে তৈরি করছে। এবং টিচারদের ক্ষেত্রে 2030 সালের মধ্যে কি করতে হবে, 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি লাগবে। এটা এই দুটো জিনিস মেইনলি টিচারদের ক্ষেত্রে এই চেঞ্জগুলো আসছে। তাহলে এই গেল আমাদের এডুকেশন পলিসি 2020। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। আমরা এখানেই শেষ করলাম আজকের ক্লাস। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।